ওয়েলকাম টু প্রস্তুতি। আজকে আমরা 2017 সালে এসএসসি গ্রুপ সির যে এক্সাম হয়েছিল সেই এক্সামের কোশ্চেনগুলো ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। আজকে আমরা 2017 সালে এসএসসি গ্রুপ সি যে এক্সাম হয়েছিল তার অ্যারিথমেটিক দ্যাট ইজ ম্যাথমেটিক্স পোর্শনটা আজকে আমরা ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন 46 থেকে শুরু হয়েছে, তো 46 47 এভাবেই বলছি। 46 নাম্বার কোশ্চেন যে 500 টাকার ওপর 40% ছাড় এবং 500 টাকার ওপর পরপর 36 অ্যান্ড 4% ছাড়ের পার্থক্য। তাহলে আমার 500 টাকার ওপরে প্রথমে 40% ডিসকাউন্ট দিচ্ছে, আর আরেকবার 500 টাকার ওপরে আমার কি করছে 36% সাকসেসিভ দিচ্ছে, 36% অ্যান্ড 4%। তাহলে সাকসেসিভের ক্ষেত্রে আমার কিউমুলেটিভ সাকসেসিভটা কত হবে? 36 প্লাস 4 মাইনাস 36 ইন্টু 4 বাই 100, দ্যাট ইজ 40 মাইনাস এটা কত হবে 36 72 144 বাই 100, দ্যাট ইজ 1.44। তার মানে আমি এখানে ডাইরেক্ট 40%-এর ডিসকাউন্ট পাচ্ছি আর এখানে 40%-এর থেকে 1.44 কম পাচ্ছি। তার মানে আলটিমেটলি আমার গ্যাপিং বা ডিফারেন্সটা কত পার্সেন্ট? এই 1.44%-এরই ডিফারেন্সটা আসবে। তাহলে আমার 500 টাকার উপরে 500 টাকার 1.44%-এর ভ্যালুটাই আমার কাছে বের করতে বলেছে। 500 টাকার 1.44% ভ্যালুটাই 500 টাকা সেটাই আমাকে বের করতে বলেছে। সেটা যদি আমরা বের করি সেটা কত আসবে? পয়েন্ট ওঠালে নিচে 100 আর পার্সেন্টেজের জন্য ইন্টু 1/100, দুটো জিরো দিয়ে দুটো জিরো কাটবে আর এখানে আর কাটছি না, ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি। 720 বাই 100, দ্যাট ইজ 7.2, দ্যাট ইজ 7 টাকা 20 পয়সা বা 7.20 টাকা। সেটা আসবে হচ্ছে আমার গ্যাপিংটা। মানে এইখানে আমার সাকসেসিভের ফর্মুলাটাকে ইউজ করতে হবে, সেখান থেকে দেখতে হবে যে আমি এখানে ডাইরেক্ট 40 পাচ্ছি, এখানে 40 থেকে কিছু কম পাচ্ছি, তো যেটা কম পাচ্ছি সেটাই তো আমার গ্যাপিংটার জন্য রেসপন্সিবল, সেইটাই জাস্ট আমি ক্যালকুলেট করে নিলেই হবে। গ্রুপ সির যে কোশ্চেনটা 2017 সালে এসেছিল তা কিন্তু একটু ক্যালকুলেটিভ পার্ট ছিল, আমরা পরেও দেখব বেশ কিছু কোশ্চেন একটু ক্যালকুলেটিভ আছে, তাই আমাদের ক্যালকুলেশনটা কিন্তু ছোট করতে হবে বা তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। তো ঠিক আছে, পরেরটা বলছে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন সময় লাগে, তাহলে আরও 2টি মেশিন বসানো হলে একই যন্ত্রাংশ তৈরি করতে। তাহলে 16টা মেশিনের আমার কতদিন সময় লাগে? 27 দিন টাইম লাগে। 8টা মেশিনের কত লাগবে? 27 ইন্টু 16 দিন সময় লাগবে। যদি বলেছে আরও দুটো মেশিন, দ্যাট ইজ 18টা মেশিনের কত লাগবে? কম লাগবে, দ্যাট ইজ 27 ইন্টু 16 বাই 18। 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 8, তার মানে 24টা লাগা উচিত ছিল। 18টা মেশিনের কয়দিন সময় লাগবে? 24 দিন লাগবে। আমার কাছে বলেছে কতদিন কম লাগবে, তার মানে আগে লাগছিল কত 27, এখন লাগছে কত 24, তার মানে 3 দিন সময় কম লাগছে। এই ক্ষেত্রে আমার 3 দিন সময় কম লাগছে, কোনো অসুবিধা নেই আশা করি। নেক্সট বলেছে 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড ও 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথম একসাথে বাজার পর 1 ঘন্টায় সেগুলো কতবার একসাথে বাজবে? তাহলে এই সমস্ত কেসে আমরা কি করি? এই সমস্ত কেসে আমরা এলসিএমটা বের করি, তারপরে সেটাকে ক্যালকুলেট করি। তাহলে 9, 6, 4, 10 আর 8 এদের আমাকে কি বের করতে হবে? এদের আমাকে এই ক্ষেত্রে এলসিএমটা বের করতে হবে। এলসিএম কত দিয়ে যাবে? 3 দিয়ে প্রথমে দিচ্ছি, 3 তিরিক্ষা 9, 3 দুগুণ 6, 4, 10, 8, 2 দিয়ে দিচ্ছি, 3, 1, 2, 5, 4, আবার 2 দিয়ে যাবে, 3, 1, 1, 5, 2, এরপরে আর যাবে না। তাহলে 5 দুগুণ 10, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2, তাহলে 5 দুগুণ 10, 10 আর 3 30, 30 আর 2 60, 60 মানে 60 সেকেন্ড, এটা আমাদের 60 সেকেন্ড হলো, আর ইন্টু 3 ইন্টু 2 মানে 6, তাহলে আমার কত হচ্ছে আলটিমেটলি 6 মিনিট বা 360 সেকেন্ড। তার মানে 6 মিনিট অথবা 360 সেকেন্ড পরে এরা কি হবে? একবার করে বাজবে। তাহলে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে? 1 ঘন্টায় প্রথমবার একসাথে বাজার পর 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে? তাহলে প্রথমবার একবার বেজে যাচ্ছে, তারপরে 60 মিনিটে আরও তারা কতবার বাজবে? 10 বার বাজবে। তাহলে 1 ঘন্টার মধ্যে সেগুলো একসাথে কতবার বাজছে? আমার 11 বার বাজছে। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমাদের অপশানটা হবে 1 ঘন্টায় তারা প্রথমবার একসাথে বাজার পর 1 ঘন্টায় সেগুলো কতবার আবার একসাথে বাজবে? তারা 11 বার একসাথে বাজবে। নেক্সট
49 বলেছে একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয় তবে এ ও বি এর প্রাপ্ত লাভের অনুপাত। তাহলে জাস্ট নর্মালি আমাদের যেরকম পার্টনারশিপের ক্ষেত্রে আমরা লভ্যাংশের অনুপাতটা বের করি, যে এ আর বি এর টাকাটার অনুপাত আমরা যদি বের করি, এ আর বি এর টাকাটার অনুপাত, এর 1200 টাকা কয় মাস খাটছে, 5 মাস খাটছে, আর বি এর 750 টাকা 4 মাস, বি এর 750 টাকা আমার কয় মাস খাটছে, 4 মাস খাটছে। তার মানে এটা কত হবে, 6000, আর 750 ইন্টু 4 হবে হচ্ছে আমার 3000। তার মানে লভ্যাংশের অনুপাতটা কত, 2:1। মানে এ যদি 2 টাকা পায়, বি কয় টাকা পাবে, 1 টাকা পাবে। তাহলে এ আর বি এর লভ্যাংশের অনুপাত 2:1। দ্যাট ইজ অপশন সি উইল বি মাই অ্যান্সার। নেক্সট 50 নাম্বার কোশ্চেনটা একটা গসাগুর অঙ্ক দিয়েছে। কি বলেছে, 1.7, 50 নম্বর অঙ্কটা বলেছে 1.7, 0.51 আর 0.153, এই তিনটে সংখ্যার গসাগু কত হবে। তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা যখন এরকম ভগ্নাংশ থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে ভগ্নাংশেই কনভার্ট করে নিই। যখন দশমিকে আছে আমরা ভগ্নাংশে কনভার্ট করে নিই। আর কত হচ্ছে, 153/1000। তাহলে এরকম ভগ্নাংশের ক্ষেত্রে গসাগু বের করার ফর্মুলাটা কি, ওপরের গোলা দ্যাট ইজ লবের গসাগু আর হরের লসাগু। ঠিক আছে, এটা যদি আমাকে লসাগু বের করতে বলতো তাহলে ওপরের গোলার লসাগু, নিচের গোলার গসাগু, যেটা চাইবে সেটা ওপরেরটায় সেটা করতে হয়, হরে তার অপোজিটটা করতে হয়, দ্যাট ইজ গসাগুর অপোজিট লসাগু। তাহলে 17, 51 আর 153 এদের গসাগু কত হবে দেখতেই পাচ্ছি, 17 3 51 আর 17 9 153। আমার করার দরকার নাই, আমরা বুঝতেই পারছি 17 51 153 গসাগু হচ্ছে 17, আর 10 100 1000 এর লসাগু কত হবে, অবভিয়াসলি 1000 লসাগু হবে, দ্যাট ইজ 0.017 উইল বি মাই অ্যান্সার। এটা আমার অপশান সি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে 51 নাম্বার কোশ্চেনে আমার কি বলেছে, 51 নাম্বার কোশ্চেন বলেছে যে 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে, যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তাহলে অতিরিক্ত কজন লাগবে। তাহলে সেম অঙ্ক, 12 দিনে আমার টিউবওয়েলটা বসাতে কতজন লাগে, 14 জন। একদিনে যদি বসাতে যেতাম বেশি দিন লাগতো, তাহলে 14 × 12 জন লাগতো। এবার 8 দিনে যদি বসাতে হয় তাহলে অবভিয়াসলি এটার থেকে কম লাগবে, দ্যাট ইজ 12 × 8 ডিভাইডেড বাই 4। 4 দিয়ে কাটলে এটা 3, 4 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 7। তার মানে আমার কতজন লাগবে, এটা দিন, এটা আমার জন। তাহলে আমার যদি 8 দিনে করতে হয় তাহলে আমার কতজন লাগবে, 21 জন লাগবে। আমার ছিল কতজন, 14 জন। কতজন এক্সট্রা লাগবে সেটা আমার কাছে চেয়েছে। তার মানে 14 থেকে 21 কত এক্সট্রা, 7 জন আমার বেশি লাগবে। দ্যাট ইজ অপশান বি উইল বি অ্যান্সার, যে 7 জন আমার বেশি লাগবে। 52 নাম্বারটা বলেছে একটি দ্রব্যের ওপরে 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল ছাড়। মানে এইখানে ওই 1 নাম্বার প্রথম যেটা আমরা করেছিলাম 46 নাম্বার সাকসেসিভ আমাদের লাগাতে হবে। তাহলে 10%, 20% আর 30%-এর সাকসেসিভ লাগাতে হবে। এটার একটা আমাদের ফর্মুলাও আছে। যদি সেই ফর্মুলাটা আমরা কোনো কারণে ভুলে যাই, আমরা শুধু দুজনের সাকসেসিভের ফর্মুলাটা তো জানি, যে a + b - ab/100। ছাড়ের ক্ষেত্রে আমাদের এইখানে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে 10% আর 20%-এর প্রথমে সাকসেসিভটা বের করি। 10 + 20 -10 × 20/100। তাহলে এই ক্ষেত্রে আমার সাকসেসিভটা কত হচ্ছে, 30 - 2 দ্যাট ইজ 28। 10 আর 20 সাকসেসিভ আমরা কত পেলাম, 28। এবার 28-এর সাথে আমরা 30টাকে ক্যালকুলেট করব। মানে আরেকবার সেম ফর্মুলায় ফেলবো, 28 + 30 -28 × 30/100। 0 দিয়ে 0 কাটলাম, দ্যাট ইজ এখানে আসলো 58 মাইনাস 28 × 3 দ্যাট ইজ 28 × 3 84। 84-কে 10 দিয়ে ভাগ করলে 8.4, বিয়োগ করলে কত আসবে 50, 49.6। এটা হচ্ছে আমার আলটিমেটলি সাকসেসিভ দিয়ে যেটা পেলাম। মানে 3বার আমি যদি সাকসেসিভ দিই 10%, 20% আর 30%-এর সাকসেসিভ ডিসকাউন্ট, তাহলে আমার আলটিমেটলি আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবো, 49.6% ডিসকাউন্ট পাবো। 3টার ফর্মুলাটা দিয়ে করতে গেলে ফর্মুলা ভুলে যাবা, ভুল হতে পারে। দুটো দিয়ে দুবারে করবা, সহজেই চলে আসবে। দ্যাট ইজ এটার অপশন আমাদের হবে বি। নেক্সট 53, একটি দ্রব্যের ক্রয় মূল্য আমাকে কত বলা, একটি দ্রব্যের ক্রয় মূল্য বলা 620 টাকা এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ হবে। তার মানে আমাকে প্রথমে দ্রব্যটার ক্রয় মূল্য বলে দেওয়া আছে, দ্রব্যটার ধার্য মূল্য দ্যাট ইজ এমআরপি প্রাইস বলে দেওয়া আছে,
কত পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হচ্ছে সেটা বলা আছে, আমাকে বের করতে হবে শতকরা লাভ। তাহলে ক্রয় মূল্য আমাকে কত বলা, 620, আমার সিপি কত বলা, 620। এবার আমাকে কি বলেছে, এটা ধার্য মূল্যের থেকে 25% কম। 25% মানে কত, 25/100, দ্যাট ইজ 1/4। তার মানে 25% কম মানে আমার যদি এই জিনিসটার দাম 4 টাকা হতো, তাহলে সেটা 1 টাকা কমে 3 টাকায় এটা আমার দাম। মানে আমার এইখানে বলেছে 25% ধার্য মূল্যের থেকে এটি 25% কম, মানে সিপিটা ধার্য মূল্যের থেকে 25% কম। মানে ধার্য মূল্য যদি 4 হতো, তাহলে সিপিটা কত হতো, 3 হতো। মানে যেহেতু এই 1/4, তাহলে 1। তাহলে এই 3-এর ভ্যালুটাই আমাকে কত বলে দেওয়া, 620। এই 3-এর ভ্যালুটাই আমাকে 620 বলে দেওয়া। তাহলে আমি মার্কেট প্রাইস, দ্যাট ইজ এমপিটা আমি বের করতে পারবো। কত হবে, 3-এর ভ্যালু যদি 620 হয়, 1-এর ভ্যালু কত হবে, 620/3। তাহলে 4-এর ভ্যালু কত হবে, 620 ইন্টু 4/3। এটা হচ্ছে আমার মার্কেট প্রাইস। কাটাকাটি যাবে না, তাই ভগ্নাংশে আনার দরকার নেই, আমরা এভাবেই রেখে দিই যে তাহলে আমাদের মার্কেট প্রাইসটা কত, 620 ইন্টু 4/3। তারপরে কি বলেছে, এটা আমার মার্কেট প্রাইস। এইবার দ্রব্যটি 15% ছাড়ে বিক্রি করা হবে। দ্রব্যটাতে আমি কি করব, 15% আমি ডিসকাউন্ট দিব। তাহলে ডিসকাউন্ট যদি আমি 15% দিই, কোনো একটা জিনিস যদি আমি 15% ডিসকাউন্ট দিই, তাহলে আলটিমেটলি জিনিসটা সেল করছি কত দামে, 85%-এ সেল করছি। কোনো একটা জিনিস 100% যদি দাম হয়, আমি 10% ডিসকাউন্ট দিলাম, তাহলে আমি আলটিমেটলি জিনিসটা কিনছি কততে, 90% অফ দ্য এমআরপি। তাহলে এইটা আমার মার্কেট প্রাইস। সেই মার্কেট প্রাইসে আমাকে এবার কি করছে, মার্কেট প্রাইসে আমাকে 15%-এর ডিসকাউন্ট দিচ্ছে। তার মানে আমি এখান থেকে কি বলতে পারি, তাহলে আমার সেলিং প্রাইসটা কত হবে, আমার সেলিং প্রাইস এসপিটা কত আসবে, মার্কেট প্রাইস যেটা আছে ও 620 ইন্টু 4/3, তার 85%, তার 85% মানে 85/100 কাটলে কত হয়, এটা 17/20। আমি এইভাবেই রাখছি 17/17/20। তাহলে এইটা হচ্ছে আমার সেলিং প্রাইস। এবার বলেছে তাহলে সেলিং প্রাইসটা শতকরা লাভ তার কাছে, মানে আমার কাছে জানতে চাইছে শতকরা লাভ কত হবে। তাহলে এখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে সেলিং প্রাইসটা কত। 0 দিয়ে একটা 0 কাটলাম, 2 দিয়ে কাটলে এখানে কত আসবে, 2 আসবে, আর কাটছে না কিছুই। তাহলে আপাতত 62 ইন্টু 34/3। তাহলে ওপরে যদি মাল্টিপ্লাই করি 62 এর সাথে 34 টু যা 68, হ্যান্ডে থাকলো 6, 34 তো 10, 2108/3, 2108/3। এইটা হচ্ছে আমার কি, এটা আমার সেলিং প্রাইস। আমার কস্ট প্রাইস কত, 620। তাহলে আমাকে এখান থেকে দেখতে হবে যে জিনিসটার আমার তাহলে প্রফিট কত টাকা হচ্ছে, জিনিসটায় আমার তাহলে প্রফিট কয় টাকা হচ্ছে। তাহলে প্রফিট আমাকে বের করতে গেলে আমি যদি বের করি প্রফিট আমার লাভ কত হবে, 2108/3 মাইনাস 620। তাহলে 3 লসাগু 2108 মাইনাস 1860 বিয়োগ করলে কত আসবে, 8, 4, 2, 2/3। তাহলে কত আসছে আমার প্রফিট কত, 248/3। এটা হচ্ছে আমার প্রফিট। তাহলে সেই ক্ষেত্রে আমাকে প্রফিট পার্সেন্টেজটা কত হবে, আবার আমাকে এই দিকটা মুছতে হচ্ছে। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত হবে, বা লাভের হার, লাভের হার কত হচ্ছে আমার, 248/3/620 ইন্টু 100%, দ্যাট ইজ 248/3 ইন্টু 620 মানে 1/ এটা ইন্টু 100%। 0 দিয়ে 0 কাটবে, 62 দিয়ে এটা কেটে যাবে, 62 দিয়ে এটা আসবে আমার 4। তাহলে আসলো কত, 40/3%। 40/3 মানে কাটাকাটি যদি করি, মানে ভগ্নাংশে 13.1/3%। তাহলে আলটিমেটলি আমার লাভের হারটা কত, 13.1/3%। এটা একটু বেশ ক্যালকুলেটিভ অঙ্ক ছিল, আমাদের এটা মানতেই হবে, এটা একটা ক্যালকুলেটিভ অঙ্ক ছিল, কারণ কোথাও কাটাকাটি যাচ্ছিল না, ফলে আমার কোশ্চেনটা সলভটা একটু বড় হলো। ঠিক আছে, তাহলে এটার আনসার হবে হচ্ছে অপশান বি, 13.1/3%। নেক্সট 54 বলেছে যে আমাদের একটা আবৃত দশমিক দেওয়া, সেই আবৃত দশমিকটাকে আমাদের কি বলেছে, তার সবথেকে ছোট আকারের ভগ্নাংশে পরিণত করলে লব ও হরের পার্থক্য। তাহলে আবৃত দশমিকটাকে প্রথমে আমাকে কি করতে হবে, ভগ্নাংশে পরিণত করতে হবে, দ্যাট ইজ 0.84181।
এদের দুইজনের মাথায় বার দেওয়া, তার মানে এটাকে আগে ভগ্নাংশে করলে 284181, যাদের মাথায় বার আছে তাদের জন্য দুটো 9, যাদের মাথায় বার নেই তিনটের জন্য তিনটে 0 মাইনাস 841। এই আবৃত দশমিকের অঙ্ক কিন্তু এসএসসি দেয়, পিএসসি ক্লার্কশিপেও আসে, সব জায়গাতেই এটা আসে। তাহলে এখানে বিয়োগ করি, বিয়োগ করলে কত আসবে 40, আর এখানে আসবে হচ্ছে 3 8 বাই 99000। তাহলে 0 দিয়ে এটা 0 কাটলো, এবার এটা কত দিয়ে কাটবে 9 দিয়ে কাটবে, 9 দিয়ে ভাগ করার নিয়ম, যোগ করে 9 দিয়ে ভাগ, তাহলে 9 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 1100, এটা 9 দিয়ে কাটলে কত হচ্ছে 9 নং 81, 23, 9 দুগুণ 18, 5 4 54, 9 6 54। আবার কত দিয়ে কাটবে 2 দিয়ে 550, এটা 2 দিয়ে কাটলে কত হবে 46 463। আর কিছু দিয়ে কাটবে 2 দিয়ে কাটছে না, 3 দিয়ে কাটছে না, আর কিছু দিয়ে কাটবে না এখানে, তাহলে আমাদের 463/550। তাহলে আমার এই লব আর হরের মধ্যে পার্থক্যটা চেয়েছে, 550-এর থেকে 463-কে বিয়োগ করে বিয়োগফল কত আসবে 87 আসবে। 550 থেকে 463 যদি আমরা সাবট্রাক্ট করি 87 আসবে আমার অ্যান্সার। এটাও যেমন একটু কাটাকাটির অঙ্ক, একটু ক্যালকুলেটিভ, খুব একটা বেশি না। ওকে, নেক্সট 55 বলেছে তিনটি ভগ্নাংশের যোগফল 2 পূর্ণ 11/24 যদি বড় ও ছোটটি ভগ্নাংশের অনুপাত 7:6 এবং অনুপাতটি মাঝের ভগ্নাংশের থেকে 1/3 বেশি হয় তবে ভগ্নাংশ তিনটা ভগ্নাংশের যোগফল আমাকে দেওয়া 2 পূর্ণ 11/24। আমাকে বলা বড় আর ছোটটার অনুপাত কত 7/6, বড় আর ছোট ভগ্নাংশের অনুপাত 7/6 এবং অনুপাতটি মানে এই অনুপাতটা মাঝের ভগ্নাংশের থেকে 1/3 বেশি। তার মানে এই অনুপাতটার থেকে যদি আমি 1/3 বিয়োগ করি তাহলে আমি মাঝেরটা পেয়ে যাব না। মাঝের ভগ্নাংশ যেটা আছে সেটা এইটার থেকে 1/3 বেশি, তার মানে এটার থেকে 1/3 বিয়োগ করলে আমি মাঝেরটা পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমরা 6 লসাগু হয় 7 মাইনাস 3 দুগুণ 6, তার মানে 5/6। তার মানে মাঝের ভগ্নাংশটা আমি কত বলতে পারি 5/6। প্রথমটা আর লাস্টেরটা আমরা বলতে পারছি না। এবার একটু অপশানগুলোর মধ্যে আসো, এই অঙ্কটা যদি করতে যাও অনেক বড় হবে। অপশানগুলো চেক করো, একমাত্র মাঝের ভগ্নাংশ 5/6 অপশান ডিতেই আছে। তার মানে এখানে আমরা অপশান এলিমিনেশন করে বলতে পারি 5/6 হবে আমার অ্যান্সার। এবার যদি বলতো যে স্যার তাহলে 5/6 যদি দুটো অপশানে থাকতো তাহলে কি করতে হতো, তাহলে তোমাকে দেখতে হতো অপর দুটো অপশানের রেশিও কি 7:6 হচ্ছে কিনা। ডি নাম্বার অপশানে প্রথম দুটার অনুপাত কত আছে 7/8 আর 3/4, তাদের যদি আমরা অনুপাত বের করি দেখো 7/8 ইন্টু 4/3, 4 দিয়ে কাটলে 2, 7/6। দেখো বলেছিল প্রথমটা আর লাস্টেরটার অনুপাত 7:6, এই যে দেখো এটাই কিন্তু আসলো। তাহলে আমাদের এই স্টেপটা চেক করতে হতো যদি আমরা আরেকটা 5/6 অপশানে পেতাম। নেই, অপশান ডি উইল বি মাই অ্যান্সার, কোনো অসুবিধা নেই। নেক্সট 56, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে যখনই আমি কোনো একটা কিছু 10% বাড়াবো বা 10% কমাবো আলটিমেটলি আমাদের কি হয়, লসই হয়। তোমার বেতন 100 টাকা ছিল, আমি 10% প্রথমে বাড়ালাম, 10% বাড়ালে তোমার বেতনটা কত হলো 110 হলো। এবার আমি 10% কমাচ্ছি, 10% কমালে আলটিমেটলি কত কমবে 11 কমে যাবে, তাহলে কত হয়ে যাবে তোমার বেতনটা 99। তার মানে আগে পাচ্ছিলেই 100, এখন পাচ্ছ 99। তো যখনই আমার সেম পরিমাণ সেম পার্সেন্টেজ বাড়িয়ে কমানো হবে তাহলে আলটিমেটলি আমাদের সবসময় কি হয়, লসই হয়। আর এই ক্ষেত্রে লসটা কত হবে, ওই ফর্মুলায় যদি করো +15 -15 মাইনাস 15 ইন্টু 15/100, তাহলে এটা কত হচ্ছে 225। এটা কেটে যাবে 225/100, মাইনাস সাইনটা বোঝাচ্ছে আমাদের কমছে, তাহলে 2.25% হ্রাস, মানে 2.25%, মানে 1/4% হ্রাস। আমার বেতনটা কিন্তু কমছে, বা এইখানে ক্ষেত্রফলও কী হবে, হ্রাস পাবে। যাই বলুক এই সমস্ত ক্ষেত্রে আমাদের আলটিমেটলি হ্রাস হয়। সেম পরিমাণ বেড়ে যদি সেম পরিমাণ কমে তাহলে আমাদের এটা হ্রাস হয়। এটা আমরা এরকমভাবেও মনে রেখেছিলাম a²/100% হ্রাস, যদি a% বেড়ে a% কমে তাহলে a²/100% হ্রাস, সেইভাবেও মনে রাখতে পারো, বাট এটা সাকসেসিভ দিয়ে মনে রাখলে আর কোনো অসুবিধা হওয়ার কথা না। নেক্সট 57, একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে সময় নেয়। এবার আমাদের মনে রাখতে হবে একটা ট্রেন যখন একটা ব্রিজকে পাস করে তখন কি লেন্থ ডিস্টেন্স কভার করে,
সে নিজের লেন্থটাও কভার করে প্লাস ব্রিজের লেন্থটাও কভার করে। 105 মিটার লম্বা ব্রিজ, 70 মিটার লম্বা ট্রেন, তার মানে আলটিমেটলি ট্রেনটাকে কত মিটার পার করতে হবে? 175 মিটার পার করতে হবে। এবার আমাকে এখানে কি বলে দেওয়া, ট্রেনটার গতিবেগ কি, ঘন্টায় 75 কিলোমিটার, স্পিড আমার কত বলে দেওয়া, 75 কিলোমিটার পার আওয়ার। এবার এইটা আমার মিটারে আছে, এটা আমার কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এটা আমার কি হয়ে গেল, মিটার পার সেকেন্ড। কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি 3 দিয়ে যাবে হয়তো, 3 দিয়ে গেলে 6, 3 দিয়ে গেলে 25, আর যাচ্ছে না। তাহলে এই আপাতত এরকমই রাখি, 25 × 5/6 মিটার পার সেকেন্ড। তাহলে আমার সময় কত লাগবে, এইটা হচ্ছে আমার ডিস্টেন্স, দূরত্ব আমাকে এতটা যেতে হবে, স্পিড এটা, তাহলে টাইম কি লাগবে, টাইম হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে আমার 175, টাইম কত, 25 × 5/6। তাহলে 175 × 6/25 × 5, 25 দিয়ে কাটলে এটা কত হবে, 7, আর কাটাকাটি যাচ্ছে না, 42/5, তার মানে 8×2/3, হ্যাঁ 2/5, 8×2/5 সেকেন্ড আমার সময় লাগবে। অপশান ডি। এই যে এইরকম সাধারণত আমাদের এই অঙ্কগুলো কি হয়, এখানে কেটে যায়, আমাদের এখান থেকে এটা কেটে যায়। এই ক্ষেত্রে কাটছে না, একটু ক্যালকুলেশনটা আছে। এসএসসি যে কোশ্চেনটা এসেছিল সেটা একটু ক্যালকুলেটিভ ছিল, সময় একটু হয়তো বেশি লাগতে পারে, কিন্তু অঙ্কগুলো এমন কোনো কঠিন কিন্তু ছিল না। ওকে, নেক্সট 58 নাম্বার, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এত 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 ভাগশেষ থাকবে। এইবার এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 5, 6, 7, 8, 9 দিয়ে ভাগ করলে আমাদের কত পাচ্ছি, 4, 5, 6, 7, 8। প্রত্যেকের গ্যাপিংটা কি আছে, প্রত্যেকের মধ্যেই গ্যাপিংটা আমাদের কি আছে, 1-এর গ্যাপিং আছে। যদি এরকম প্রত্যেকের মধ্যে 1-এর গ্যাপিং থাকে তাহলেই আমরা করতে পারবো পরের পার্টটা। পরের পার্টটায় আমাকে কি করতে হবে, আমাকে 5, 6, 7, 8 আর 9-এর এলসিএম বের করতে হবে। 5, 6, 7, 8 আর 9-এর আমাকে এলসিএম বের করতে হবে। 3 দিয়ে যাবে, 5, 2, 7, 8, 3, 2 দিয়ে যাবে, 5, 1, 7, 4, 3। তাহলে কত হচ্ছে, 5 2 10, 5 × 2, 10 × 3, 30, 30 × 7, 210, 210 × 4 × 3, 210। এখানে আসলো কত আমার, 210 × 12, 210 × 12, 12 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 0, 12 2 12, হাতে থাকলো 1, 24 আর 25। তাহলে 2520 হচ্ছে আমার সেই সংখ্যাটা যেটা এদের প্রত্যেককে দিয়ে ভাগ চলে যায়। এদের প্রত্যেককে দিয়ে যদি আমি ভাগ করি, এই সংখ্যাটা 2520 হচ্ছে সেই সংখ্যাটা যাকে এই প্রত্যেকটা দিয়ে ভাগ গেলে কোনো ভাগশেষ থাকে না। কিন্তু আমার সেটা চাইনি, আমার চেয়েছে প্রতি ক্ষেত্রে কত থাকবে, 1, এইগুলো অবশিষ্ট থাকবে। তাহলে এটার থেকে আমাকে কত বিয়োগ করতে হবে, এখন আমাকে 2520 থেকে এই যে তাদের গ্যাপিংটা, তাদের নর্মাল গ্যাপিং কত, 1, সেটা বিয়োগ করতে হবে। দ্যাট ইজ 2519 হচ্ছে সেই সংখ্যাটা যাকে আমি যদি 5, 6, 7, 8 এবং 9 দিয়ে ভাগ করি, প্রতি ক্ষেত্রে 4, 5, 6, 7 এবং 8 ভাগশেষ পড়ে থাকবে। ওকে, নেক্সট 59 নম্বর কোশ্চেনটা বলেছে যে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হলো, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হলো, তারপর সে যদি আরও 54 টাকা বেশিতে বিক্রি করত তবে 8% লাভ হতো ঘড়িটির বিক্রয় মূল্য। তার মানে আমি যদি ধরি সিপিটা কত, 100%, সিপিটা আমি ধরেই নিলাম যে সিপিটা হচ্ছে 100%। এবার 10% ক্ষতিতে বিক্রি করেছে, 10% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে জিনিসটা বিক্রি হয়েছে কত, 90%-এ বিক্রি হয়েছে, কস্ট প্রাইসের 90%-এ জিনিসটা বিক্রি হয়েছে। এবার বলেছে সে যদি সেটা না করে 54 টাকারও বেশিতে বিক্রি করতো, মানে এখানে কত দামে বিক্রি করছে আমি জানি না, কিন্তু যেই দামে বিক্রি করেছে তার থেকে যদি আরও কী করতো, 54 টাকা বেশি দামে বিক্রি করতো, 54 রুপিস বেশি দামে ও বিক্রি করতো, তাহলে ওর কি হতো, ওর 8% লাভ হতো। তার মানে কস্ট প্রাইসের উপরেই তো লাভটা হবে। আমার লাভ বা ক্ষতি সবসময় কার উপরে হয়, কস্ট প্রাইসের উপরে। তার মানে তার উপরে 8% লাভ হতো, মানে 108%-এ জিনিসটা বিক্রি হতো। দ্যাট ইজ আমি 90%-এ যেই জিনিসটা বিক্রি হচ্ছে তার সাথে যদি আমি আরও 54 টাকা বেশি দামে বিক্রি করতাম তাহলে আমার 108%-এ জিনিসটা বিক্রি হতো। মানে 90% আর 108%, মানে গ্যাপিংটা কত, 18%-এর গ্যাপিং। এই 18% দামের পার্থক্য কত টাকার জন্য হচ্ছে, 54 টাকার জন্য হচ্ছে। তাহলে 1%-এর জন্য কত টাকার গ্যাপিং হবে, 3 টাকার গ্যাপিং হবে।
কি চেয়েছে আমার কাছে, চেয়েছে ঘড়িটির বিক্রয় মূল্য কত ছিল। তাহলে ঘড়িটির প্রথমে বিক্রয় মূল্য কত ছিল, 90%-এ বিক্রি করেছে, তাহলে 90%-এর দাম কত হবে, 270 টাকা। কস্ট প্রাইসও জিজ্ঞেস করতে পারতো, তাহলে কস্ট প্রাইস কত হতো, 300 টাকা। দেখো এখানে অপশন কিন্তু 300, 270 দুটোই আছে, তো কোশ্চেনটা কিন্তু আমাদের পড়ে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য কত হবে, 270। আচ্ছা, লাস্ট 60 নাম্বার। 60 নাম্বারটা একটা আমাদের সূচকের অঙ্ক দিয়েছে। সূচকের অঙ্কটা কি আছে, যে 4 তার পাওয়ারে 0.5 ইন্টু 0.5 তার পাওয়ারে 4 ইন্টু 2 তার পাওয়ারে 4। দেখো 4 তার পাওয়ারে 0.2, 4 তার পাওয়ারে 0.5 মানে 5/10, মানে আলটিমেটলি 1/2। তার মানে এটা 4-এর পাওয়ারে হাফ, 4-এর পাওয়ারে হাফ মানে 4-এর রুট করা। আমি একবারে এইটুকু পড়ে নিলাম। 0.5 মানে 5/10, 5/10 মানে আলটিমেটলি কত, 1/2 তার পাওয়ারে 4 ইন্টু 2-এর পাওয়ারে 4। তাহলে এটা যদি আমি লিখি 1/2-এর পাওয়ারে 4, 1/2 তার পাওয়ারে 4 মানে 1/2 টু দি পাওয়ার 4, আর এখানে 2 টু দি পাওয়ার 4, আলটিমেটলি এটা কেটে যাবে। পড়ে থাকলো কি, 4-এর পাওয়ারে হাফ, 4-এর পাওয়ারে হাফ মানে 4-এর রুট ওভার, দ্যাট ইজ 4-এর রুট কত হবে, 2। তার মানে এটার অ্যান্সার কত হবে, 2 হবে আমার অ্যান্সার, 60-র সি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোশ্চেনগুলো ছিল। কোশ্চেনগুলো একটু ক্যালকুলেটিভ ছিল কিন্তু কঠিন ছিল না। ক্যালকুলেটিভ ছিল সেটা বলতে পারি, কিন্তু কঠিন ছিল না। তাই প্র্যাকটিস করতে থাকো, আমাদের নেক্সট এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। চলো।